আজ 10ই বৈশাখ, নতুন বঙ্গাব্দ শুরু হওয়ার 10ম দিন আজ। বাঙালি এখন আন্তর্জাতিক, কিন্তু তারপরেও যে বাংলা দিনগুলোকে বাঙালি মনে রাখে, যে দিনগুলো নিয়ে গর্ব করে বা যে বাংলা তারিখগুলোর সঙ্গে নানান স্মৃতি জড়িয়ে থাকে, তার মধ্যে অবশ্যই সকলের আগে আসে বাংলা বছর শুরুর দিনটি। নিউ ইয়ারের আনন্দের থেকে নববর্ষের আনন্দ উদযাপন স্বাভাবিকভাবেই বেশ কিছুটা স্বতন্ত্র। এই দিন কলকাতার বইপাড়াতেও খুব বড় উদযাপনের দিন, মিষ্টি একটা দিন বলা যায়, কারণ মিষ্টির প্যাকেট মোটেও অবহেলার বস্তু নয়। আর নববর্ষ প্রকাশকদের ঘরে ঘরে হালখাতায় মিষ্টির প্যাকেট নেহাতই অনিবার্য। সেই সঙ্গে থাকে সাহিত্যিক সমাবেশ ও মধুর আড্ডা। এবছর সেদিন যদিও পেরিয়েছি কটা দিন আগেই, তবুও তার রেশ নিশ্চয়ই ছড়িয়ে আছে বইপাড়ার আনাচে কানাচে। সেই রেশটুকু তুলে এনে সেই আনন্দ দিনের কথা শুনব বলে আমরাও একটা মিঠে আড্ডার আয়োজন করেছি। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রিয় মানুষ, প্রকাশক ও লেখিকা চুমকি চট্টোপাধ্যায়, আর এছাড়াও সঙ্গে আছেন অত্যন্ত প্রিয় লেখিকা রাজশ্রী বসু অধিকারী। দুজনকেই আমার প্রণাম ও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাই মহিলা মহলের সাহিত্য কথায়। চুমকিদি, কেমন কাটলো নববর্ষের দিনটি? কি ধরনের পরিকল্পনা থাকে প্রকাশনা সংস্থার তরফ থেকে এই দিনটির জন্য? প্রথমেই আমার সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই নতুন বাংলা বছর 1432-এর শুভকামনা এবং ভালোবাসা। অনিন্দিতার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আর প্রকাশনা জগতে এই পয়লা বৈশাখ কয়েকটি যেরকম বাংলা দিন তুমি বললে, যেমন পয়লা বৈশাখ রবি ঠাকুরের জন্মদিন, প্রয়াণ দিন, বাঙালি মনে রাখে এগুলোকে এবং উদযাপন করে। আমাদের যেটা হয়, যেই মুহূর্তে নতুন ইংরাজি বছর শুরু হয়ে গেল, তখন থেকেই কিন্তু মাথার মধ্যে চলতে থাকে যে এইবারে এপ্রিল মাস আসছে এবং কোনো বছর 14, কোনো বছর 15ই এপ্রিল পয়লা বৈশাখ পড়ে। তার একটা চিন্তা ভাবনা, কি কি বই প্রকাশিত হবে, লেখকদের আমন্ত্রণ জানানো, শুধু লেখক নন, আমাদের যারা পাঠক পাঠিকা আছেন সকলের জন্যই আমাদের অবারিত দ্বার থাকে সেদিন। আমরা তাদের কিভাবে আপ্যায়ন করব, এই সমস্ত আমাদের আলোচনা এবং প্ল্যানিং চলতে থাকে। এটা তো প্রতি বছরই চলে এবং প্রতি বছরই নতুন করে আমরা আবার উৎসাহিত হই। রাজশ্রীদির কাছেও একই প্রশ্ন, কেমন কাটলো নববর্ষের দিন? এই প্রসঙ্গে লেখক হিসেবে যখন পথ চলা শুরু হয়েছে সেই সময়ের কথা একটুখানি জানতে চাইবো। শুরুর সময় মানে তো একটা নিখাদ আবেগ, কেমন ছিল সেই দিনগুলোয় নববর্ষ? সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। নববর্ষ বলতে প্রথমেই মনে একটা আবেগ আসে। নববর্ষটা ভীষণ স্পেশাল আমাদের কাছে, ছোটবেলা থেকেই। ছোটবেলার কথা আমাদের মোটামুটি একই রকম, নতুন জামা পরা, পুজো দিতে যাওয়া, বাবা মায়ের সাথে হাল খাতা করতে যাওয়া, তখন একটা মিষ্টির প্যাকেটের প্রতি খুব আকর্ষণ থাকে, কি আছে ওই প্যাকেটে। তারপর আরেকটা যেটা ছিল যে ছোট ছোট হাতে তৈরি কার্ড আমরা দিতাম, এখন তো সবই কেনা। সেই কার্ড নিয়ে বেশ কিছুদিন ধরে চলতো জল্পনা কল্পনা, কে কেমন ছবি আঁকবে, তাতে নববর্ষের বিভিন্ন ছড়া থাকতো, বন্ধুদের মধ্যে দেওয়া হতো। এগুলো ছোটবেলার নববর্ষ, ভীষণ আনন্দের। আমার যেটা ভীষণভাবে মনে পড়ে, নববর্ষে আমার একটাই বোন, আমার এবং বোনের এক রকম জামা হতো। ওই যে এক ড্রেস পরে হেঁটে যাওয়া, ওটা আমি কখনো ভুলবো না। এবার বড় হয়ে যখন আমি লেখালেখির জগতে এলাম, আমি প্রথম থেকে বাইরেই ছিলাম, আমি বিচার বিভাগের সাথে যুক্ত ছিলাম, সেই জন্য আমাকে বিভিন্ন জেলায় থাকতে হতো। তখন আমি কলেজ স্ট্রিট কি জিনিস, কি জায়গা এমনি জানতাম, কিন্তু নিজের পরিচয় ছিল না। এবারে আমি যখন কলকাতার দিকে পোস্টিং পেলাম, আমি প্রথম ধীরে ধীরে আমার যখন ছড়ালো লেখাটা, বিভিন্ন প্রকাশনার সাথে যুক্ত হলাম, তখন থেকে নববর্ষটা আমার কাছে একটা আলাদাই গুরুত্ব নিয়ে আসে। চুমকি রয়েছে, চুমকির কথা আমি সবার শেষে বলবো, কারণ ওটা আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। প্রথম বছর আমি যখন নববর্ষে গেলাম কলেজ স্ট্রিটে, খুব অদ্ভুত লেগেছিল। সবাই, সমস্ত লেখকরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, আরেক জায়গা থেকে আরেক জায়গায়, নিজেকে তার মধ্যে সংযুক্ত করতে পেরে একটা অন্যরকম মনে হচ্ছে এই পৃথিবীটা তো আমি জানতাম না এতদিন। বরাবরই আমার প্রথম দিকে বইগুলো সব আনন্দ পাবলিশার্স থেকে বেরিয়েছে, তো আমি যেতাম, ওখানেই আমার পরিচয় সবার সাথে হতো। তারপরে যখন আমার অন্য জায়গায় লেখালেখি আমি শুরু করলাম, তার মধ্যে বিশেষভাবে আমি চুমকির কথাই বলবো, ওইখানে গিয়ে আমি দেখেছি অসম্ভব একটা আনন্দের দিন কাটে। মানে সমস্ত লেখক পাঠক, জায়গাটা খুব বড় নয়, ঘরটা খুব ছোট যেখানে আমরা বসি, কিন্তু সেই ঘরটার মধ্যে সবাই একসাথে, ত্রিদীপ দা এবং চুমকি আমার বন্ধু, ওকে আমি নাম ধরেই রাখি, এরা একদম যেন গৃহকর্তা গৃহকর্ত্রীর মতন সবাইকে এতটা আপন করে নেয়, এত ভালোবাসা। আর ওখানে গিয়ে আমার পরিচয় হয়েছে বিখ্যাত মানুষদের সাথে, যেমন সমরেশ মজুমদার, তাকে আর কেউ আমরা কখনো পাবো না। ওখানে
ওখানে ওনার পাশে বসে ওনার সাথে গল্প করে আলাপ হয়েছে। তারপর আমি খুবই ভাগ্যবতী যে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায় সবার সাথে ওইখানেই আলাপ হয়েছে, পরিচয় হয়েছে, ছবি তোলা, গল্প, এবং ভীষণ আকর্ষণ হচ্ছে মধ্যে একটা টেবিল থাকে, সেই টেবিলে ক্রমাগত মিষ্টি আসছে আর ওদের একটা স্পেশাল ডিমের ডেভিল থাকে। ওরা ওইটা ভীষণ ইম্পর্টেন্ট, অনেকে জানে না, হয়তো লেখকরাই জানেন। ওই ডিমের ডেভিলের জন্য প্রিয় লোকের কাছে, যারা লেখক শুধু নয় পাঠকরাও আসছে ওখান থেকে, সবাই খাচ্ছে, সবাই আনন্দ করছে, সবাই ছবি তুলছে। এটা গেল হই হইয়ের পার্টটা। এছাড়া লেখা যারা আসছে তারা বিভিন্ন লেখকদের বই কিনছে, সেখানে সই হচ্ছে, ভালোবাসা বিনিময় হচ্ছে। অনেক জুনিয়র লেখক, হয়তো তাকে আমি চিনি না, সে হয়তো কোনো জেলায় থাকে, সে এসে জড়িয়ে ধরলো রাজশ্রীদি বলে, সেটা একটা বিরাট পাওনা। বা অনেক সিনিয়র যাকে আমি কখনো দেখিনি, তাকে আমি খুব শ্রদ্ধা করি তার লেখার জন্য, তাকে আমি দেখলাম, প্রণাম করলাম, তার পাশে বসলাম। এটা একটা ভীষণ আনন্দের দিন নববর্ষটা। এখন এইটা হয়েছে, এবারে সব জায়গাতেই যাই আমরা, এইরকম রূপা মজুমদার করেছেন পাবলিকেশনস, ওখানে এত বিখ্যাত বিখ্যাত প্রকাশকরা আছেন, সবার কাছে যে একসাথে গিয়ে উঠতে পেরেছি বলবো না, তবে ইচ্ছা থাকে প্রতিবারই সব জায়গায় একবার করে ঘুরে আসার। লেখার সাথে বলতে গেলে এটাই, এছাড়া পার্সোনাল আনন্দ তো থাকেই। আমার কিরকম মনে হলো ওই নববর্ষের সময়টা যেটা সদ্য সদ্য কাটিয়ে এলেন, আমি চোখের সামনে দেখতে পেলাম, এবং ওই ডিমের টেবিলগুলো। নববর্ষ মানেই মিষ্টিমুখ আর আড্ডা, লেখকের স্বাক্ষর করা বই হাতে পাওয়ার আনন্দ। দুজনের কাছেই জানতে চাইবো পাঠকদের তরফ থেকে এই নিয়ে কি ধরনের উত্তেজনা লক্ষ্য করেন? যখনই কোথাও লেখক সমাবেশ হয় তখনই কিন্তু পাঠকদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হয়, কারণ এখন তো ছুঁয়ে দেখার যে ইচ্ছেটা, এখন কিন্তু ব্যাপারটা অনেক সহজ হয়ে গেছে। আমরা যখন ছোট ছিলাম বা কিশোরী ছিলাম তখন কিন্তু এত সহজে আমরা এরকম স্বনামধন্য লেখক বা লেখিকাদের কাছে পৌঁছতে পারতাম না। আমি তো সুনীলদার কাছে, সুনীল গঙ্গোপাধ্যায়ের কাছে পৌঁছতে পারিনি। অনেক পরে যখন আমি প্রকাশনার সঙ্গে যুক্ত হয়েছি তখন ওনাকে আমি পা ছুঁয়ে প্রণাম করতে পেরেছি। এখন কিন্তু বিষয়টা অনেক সহজ হয়ে গেছে। এখন পয়লা বৈশাখে যারা আসেন পাঠকরা তাদের পাশে বসছেন, বই কিনে সই করাচ্ছেন, সেলফি তুলছেন। ঘটনাটা এখন সই করার থেকে বেশি ছবি তোলার দিকে ভয়ঙ্কর বেশি। এবং আমার মনে পড়ে নবনীতা দেবসেন, নবনীতা দিয়ে এসেছিলেন তখন, উনি আমাকে বলেছিলেন, দেখ আমি যাবো তো একটাই তোকে অনুরোধ করছি, এই আমার ঘাড়ের ওপর না সবাই উঠে পড়ে, ওইটা বাবা তুই একটু কন্ট্রোল করিস। হ্যাঁ, আমি আর বয়স হয়েছে তো আমি পারি না। প্র্যাকটিক্যালি তাই, মানে আমাদের এইটা হয়, এত ভিড় হয়ে যায় যে তখন আর কোনো দূরত্ব রাখার কোনো অবস্থাই থাকে না। এটা একটা বিশাল তাদের পাঠকদের কাছে প্রিয়। এবং ওই একটা মিষ্টির প্যাকেট বা একটু খাওয়া দাওয়া, এটাও পাঠকরা কিন্তু যথেষ্ট এনজয় করেন। এবং বাঙালি হিসেবে আমরা কখনো ওই খাওয়া দাওয়াটাকে বাদ দিতেই পারা যায় না, সত্যি তাই। এটা একটা পয়লা বৈশাখের একটা অন্যতম সেরা আকর্ষণ। আর রাজশ্রীদির কাছে জানতে চাইবো এই পাঠকদের দিক থেকে কি ধরনের ভালো লাগা পেয়েছেন? আমার তো ভীষণ ভালো লাগে যখন চিনি না আমি তাকে, অথচ আমার মনে হয় সে আমার নাম দেখে বা সে হয়তো আমার বই পড়েছে, আমাকে চেনে, খুব মিষ্টি করে এসে আবদার করে, দিদি একটা সেলফি নেব। তো এই মুহূর্তটা খুব সুন্দর। এরকম অনেক, আসলে আমাদের সময় ছোটবেলায় অটোগ্রাফের খাতা থাকতো, হ্যাঁ, আর এখন থাকে হাতে ফোন। আর বই যখন তারা কেনে তখন তারা চায় যে বইয়ে কিছু লিখে দিই, সেটা আমরা করি, সই করে দিই বা শুভেচ্ছাজনক কিছু লিখে দিই। এইটা আমি দেখেছি একদম বয়স নির্বিশেষে, অনেক বয়স্ক লোকও যেমন এসে বলেছেন একটা সেলফি নেব, অনেক স্কুল কলেজের ছেলেমেয়েরা, বা এবারে আমার একটা সম্প্রতি একটা ভূতের গল্পের কালেকশন বেরিয়েছে, মানে একটা বাচ্চা মেয়ে একদম, আমি সেদিন মুহূর্তে ছিলাম না, পরে আমাকে প্রকাশক ছবিটা পাঠালেন, অদ্ভুত সুন্দর, সে একটা দাঁত ফোকলা, সে বইটা পেয়ে ভীষণ খুশি হয়ে হাসছে। তো এই ছবিটা দেখে আমার মনে হলো যে বইটা লেখা সার্থক। আমি যখন আছি তখন আমার কাছেও এসে কেউ কেউ নিয়ে নিচ্ছে, সই নিচ্ছে। এটা খুব উত্তেজনা শুধু নয়, ভালো লাগা, এটা একটা স্পেশাল ভালো লাগা। মনে হয় যে আমি এই একটা মোমেন্ট আমি অর্জন করলাম। এই সময়গুলো চুমকিদি বা রাজশ্রীদি দুজনকেই কাছেই জানতে চাইছি, মনে হয় না যে এই যে আমরা বলি যে বই পড়া কমে যাচ্ছে, কোথাও এই সময়গুলো আমাদেরকে আরেকটুখানি উৎসাহিত করে না যে না, কমলেও হয়তো রয়েও গেছে পড়ার ভালো লাগাটা? কমে গেছে আমি শুনি, কিন্তু আমার চারপাশে আমি কমে যেতে দেখি না। আমার যত লোকজনের সাথে পরিচয় হয় সবাই আগেই লেখার কথা জিজ্ঞেস করে, বা সে হয়তো আমার অমুক লেখাটা পড়েছে, সেটা নিয়ে আলোচনা। সেটা কি চলচ্চিত্র জগতের কেউ, কি একেবারে গ্রামে থাকেন কেউ, খুব হয়তো খেটে খাওয়া শ্রেণীর কেউ, এরকম আমি দেখেছি। যেমন আমি আমার বোনের কাছে গল্প শুনেছি, ও
ও যে কাগজের দাদার কাছে কাগজ রাখে, সানন্দা পাওয়া যাচ্ছিল না। ও তখন বলেছে আপনি আমাকে দিচ্ছেন না কেন 2 দিন ধরে? তখন ভদ্রলোক বলেছে দিদি তো পাচ্ছি না, রোজ তো রাখেন না, প্রতি মাসে তো রাখেন না, তাহলে এত কেন চাইছেন? তখন আমার বোন বলেছে যে আমার দিদির লেখা আছে, সেজন্য আমাকে এটা পেতেই হবে, আপনি না পারলে বলুন, অন্য জায়গা থেকে দেখবো। ভদ্রলোক তখন বলেছে আপনার দিদির নাম, সে নামটা শুনে বলছে উনি আপনার দিদি? মানে ও এত খুশি হয়েছে, খবরের কাগজ পড়ে বিক্রি করেন ভদ্রলোক, বলছে আমি যেখান থেকে হোক আপনাকে ম্যাগাজিনটা এনে দেবো, উনি আমার ভীষণ প্রিয় রাইটার। তো এই গল্পটা আমার বোন আমাকে যখন বলছে তখন আমার শুনে মনে হলো যে ওইটা লেখাটা সার্থক। একদম বিভিন্ন লেভেলের মানুষ যখন আমার লেখাটা পড়বে তখন তো মনে হবে না যে লেখা পড়া কমে যাচ্ছে। পড়া কমে যাচ্ছে তো প্রথম কথা বইমেলা থেকে তো চুমকি ভালো বলতে পারবে, যে রেটে ভিড় থাকে ওদের ওখানেও আমরা বসি, সবাই কেনেনও তো, এমন নয় যে শুধু এসে দেখে চলে যাচ্ছে তা নয়, সকলের হাতেই আমি বই দেখেছি। আমার যেন মনে হয় কমে যায়নি। আমার এরকম, এটা আমার ব্যক্তিগত মত, শুনলে অনেকে আমাকে আপত্তি করবেন, বাট আমার কিন্তু লিখতে ভালোই লাগে, এটা ভেবেই ভালো লাগে। না হলে এত কাগজ বেরোচ্ছে কেন, এত শারদিয়া বেরোচ্ছে কেন? পড়ার যে নেশা, যে জায়গাটা, সেটা কিন্তু একটা আলাদা জায়গা, সেটা চিরকাল ছিল, আছে, থাকবে। হ্যাঁ, ডিজিটালাইজেশন হয়েছে, সেটাও আছে, সঙ্গে বই পড়ার ব্যাপারটাও আছে, প্যারালালি যাচ্ছে। তার মানে চুমকিদি, রাজশ্রীদির কথা থেকে যেটা বুঝলাম যে বইমেলা এবং নববর্ষ দুটোই বেশ কোথাও একটা উৎসাহ জাগাতে পারে বই পড়াতে। একদম, বই পড়া কিন্তু কমেনি। আমরা যেহেতু শহরে থাকি, একেবারে মেগা সিটি যাকে বলে, আমাদের চারপাশে হয়তো বিনোদনের অজস্র উপকরণ, ছেলেমেয়েরা সেগুলোতে বেশি আসক্ত। কিন্তু একটু যদি শহর থেকে বাইরে যাই, আমরা মফস্বল বা গ্রামের দিকে, কি অসম্ভব পড়ে আমাদের এই পয়লা বৈশাখ, বা আমাদের একটা অনুষ্ঠান হয় জুন মাসের থেকে অগস্ট অব্দি 2 মাস, সেটা হচ্ছে ছাড়বেলা। শনিবারের ছাড়বেলা বলা হয়। প্রত্যেক শনিবার আমাদের সেখানে লেখকরা আসেন 3-4 জন করে, এবং প্রত্যেকটা বইতে 30% ছাড় থাকে। এই সময় বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, কোথা থেকে না কোথা থেকে পাঠক আসেন। তো যদি পড়া কমেই যাবে, এত পরিশ্রম করে তারা আসবেন কেন? আর অনেক বই কিনে নিয়ে যান। বই পড়া কমেনি, কিছু কিছু অংশে, কিছু কিছু সেক্টরে আমরা দেখি কমে গেছে, কিন্তু সামগ্রিকভাবে কমেনি। চুমকিদিরও তো প্রকাশক হিসেবে শুরুর একটা দিন ছিল, সেই সময় নববর্ষ, এই যে যাদের কথা তখন রাজশ্রীদির মুখে উঠে এলো বা আপনার মুখে উঠে এলো, যে সুনীল গঙ্গোপাধ্যায়কে প্রণাম করার যে সুযোগ হয়ে যাওয়ার কথা, তো এদের মতো মানুষদের নিয়েও তো কিছু স্মৃতি সেই সময়ে রয়েছে, একটু শুনতে চাই। একদম, স্মৃতি মানে কি, আমার মনে হয় যে আমার জীবনে আমি এমন কিছু করিনি যে এরকম এইসব মানুষদের সান্নিধ্য আমি পাবো। এটা আমার বলতে গেলে আমি কৃতজ্ঞ পরমেশ্বরের কাছে, কারণ আমি আমার ব্যাকগ্রাউন্ডে কোথাও কোনোদিন এই বইয়ের জগতের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। আমি একটি একেবারে চাকুরিজীবী পরিবার থেকে উঠে এসেছি। আমার মানে বিবাহোত্তর জীবনে যখন আমি প্রকাশনার সঙ্গে যুক্ত হলাম, তখন এই সমস্ত মানুষ যারা আজকে, সুনীলদা ছিলেন, সুনীলদা আজকে নেই, প্রফুল্ল রায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, এরা যখন আমার নাম ধরে ডাকেন না, তখন আমার মনে হয় যে আর আমার বোধহয় কিছু চাওয়ার নেই, আমি অনেক বেশি পেয়ে গেছি। আমার কাছে অবশ্যই এটা খুবই একটা আনন্দের, খুবই গর্বের করার মতো এই বিষয়টা, যে আমি প্রকাশনা সংস্থার সঙ্গে যুক্ত হতে পেরেছি এবং এই সমস্ত স্বনামধন্য মানুষদের আমি সান্নিধ্য পাই, এখনো পাই। তার সঙ্গে রাজশ্রীর মতো যারা আমার বন্ধু, এরম তো প্রচুর আমার লেখক লেখিকা বন্ধু আছেন যাদের ভালোবাসাও আমি পাই, এবং আমার মনে হয় এই লেখক, প্রকাশক, পাঠক এরা একটা পরিবারের মতো। সবসময় আমার সেটাই মনে হয়, পরিবারের মতো আমরা, আমাদের মধ্যে অদ্ভুত একটা যোগাযোগ। হয়তো অনেকদিন যোগাযোগ নাই, হয়তো রাজশ্রীকেই আমি, রাজশ্রী বলো কি গো তুমি তো আমার খোঁজই নাও না। তার মানে কি, ওর সঙ্গে কিন্তু শুধু আমার প্রকাশক লেখকের সম্পর্ক নয়, কোথাও একটা বন্ধন আছে যে ওর মনে হচ্ছে তো চুমকি তো আমার খবর নিচ্ছে না। তো এটা কিন্তু মোটামুটি সবার সঙ্গেই থাকে আমাদের, এবং আমাদের একটা যাকে বলে এক্সটেন্ডেড ফ্যামিলি এরা। তো এটা সত্যি সত্যি মানে স্মৃতি হিসেবে, এবং এই যে ছবি তোলার ব্যাপারটা, এটাকে আমি ভালোই বলবো, কারণ এই যে থেকে যাচ্ছে ছবিটা, মানুষটা আজকে তো আমাদের মধ্যে সমরেশ মজুমদার নেই, কিন্তু 1 বছর আগেও তিনি ছিলেন, সেই ছবিটা তো রয়ে গেছে। এটার একটা ভালো দিকও আছে, অবশ্যই একটা খুব সুন্দর স্মৃতি হিসেবে থেকে যায়। এইটাই আর কি আমার কাছে, আমি যতদিন থাকবো ততদিন আমি বহু মানুষের সান্নিধ্যে আসবো যারা এই জগতের মধ্যে বিচরণ করছেন, এবং ক্রমাগত অনেক উঠেও আসছেন, যারা অল্প বয়সী লেখক লেখিকা এরকমও উঠে আসছেন, যারা তারাও একদিন অনেক নাম করবেন, তাদেরও অনেক পাঠক পাঠিকা হবে। এইগুলো কিন্তু খুব একটা সুন্দর সময়, খুব একটা মনে রাখার মতো মুহূর্ত। কোনো বিশেষ স্মৃতিচারণা আছে কি কাউকে নিয়ে এই নববর্ষ সম্পর্কিত? নববর্ষ সম্পর্কিত বিশেষ স্মৃতি বলতে, যারা আমাদের, যেমন বললাম যে নবনীতাদি আমায় বলেছিলেন একটু দেখিস, সমরেশদার একটা কথা বলি, সমরেশ মজুমদার, সমরেশদা না প্রণাম নিতে চাইতেন না, উনি পছন্দই করতেন না কেউ ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করুক। এবারে একবার ওরকম নববর্ষে, এটা বইমেলাতেও হয়েছে, নববর্ষেতেও হয়েছে, আমাদের দপ্তরে উনি এসেছেন। আমাদের শোরুমটা একটু ছোট, মানে যত মানুষ আসেন সে তুলনায় ছোট,
সমরেশদা ঢুকে বসেছেন ভেতর দিকে এবং যথারীতি একজন পাঠক এসে ওনাকে ওর বই সই করিয়ে প্রণাম করেছে। সমরেশদা এত রেগে গেছেন, কেন তুমি আমায় প্রণাম করলে, আমি আর থাকবোই না বলে উঠে এবার উনি বেরোতে পারছেন না, কারণ উনি ঢুকে গেছেন ভেতর দিকে, টেবিল আছে তার পাশে, ওনার পাশে প্রফুল্লদা বসে আছেন, কি আরো অনেক বসে আছেন, উনি বেরোতে পারছেন না, বলছেন এই সবাই তোমরা ওঠো, আমি আর থাকবো না, প্রণাম। তো ত্রিদীপ বলছে যে আরে আমরা কি করেছি, ও জানতো না প্রণাম করেছে, বলে তুমি কেন লিখে দাওনি যে সমরেশ মজুমদারকে প্রণাম করা যাবে না, আমি চলে যাব। মানে এটা একটা ঘটনা। আর বেশিরভাগটাই না, মানে শীর্ষেন্দুদা বা সঞ্জীবদাকে দেখেছি, এখনো দেখি অক্লান্ত ধৈর্য, উনি যে কি ধৈর্যশীল মানুষ এখনো। মানে সমরেশদা হয়তো 10টা কি 12টা বই সই করার পর বলতেন এই আমার হাত ব্যথা করছে আর আমি পারবো না, কিন্তু সঞ্জীবদার কাছে এখনো হয়তো 50টা বই উনি সই করেছেন, তখনও উনি একটা ছবি আঁকেন, যে বইটা আনে তার নাম জিজ্ঞেস করেন, সেখানে উনি একটা ওনার মতো করে ছবি আঁকেন, এবং সঞ্জীবদার হাতের লেখা মুক্তের মতো, একদম মুক্ত, সেই মুক্তাক্ষরে উনি সেই নামটা বা ওনার শুভেচ্ছা বার্তা লিখে দেন এবং অক্লান্ত। সুতরাং এই সমস্তগুলো তো দেখি চোখের সামনে, এগুলোই স্মৃতি হয়ে রয়ে থাকে আর কি। ভাবি যে আমরা কত অধৈর্য হয়ে পড়ি, এখন মানুষের ধৈর্য খুব কমে গেছে, সুতরাং এগুলো শিক্ষণীয়। নববর্ষ মানে তো নতুন বই প্রকাশ রয়েছেই, তাছাড়াও যে সাময়িক পত্রিকার মাধ্যমে নতুন বছরের আনন্দ বা ভাবনাকে ছড়িয়ে দেওয়া, এক্ষেত্রে কি বছর অনুযায়ী কোনো মুখ্য বিষয়ের উপর জোর দেওয়া হয় বা লেখককে বলা হয়, লেখকের কাছে কোনো বার্তা পৌঁছে দেওয়া হয়? হ্যাঁ, আমাদের যে মাসিক পত্রিকাটি শিশু কিশোর বলবো না, কিশোর কিশোরীদের জন্যই এটি, সেখানে আমরা মাঝে মাঝেই বিষয়ভিত্তিক পত্রিকা করি। তো পয়লা বৈশাখ উপলক্ষে যেটি বেরোয় সেটা আমরা চেষ্টা করি একটা মিশ্র গল্প, মানে মিক্সড ব্যাগ যাকে বলে, সব রকমের, বিশেষ করে সামাজিক কিছু গল্প যেখানে একটা সুন্দর বার্তা থাকবে কিশোর কিশোরীদের জন্য, দয়া মায়া ভালোবাসা মমতা, যেগুলো এখন একটু কমে গেছে, তাদের ঝোঁকটা একটু ভৌতিক অলৌকিক রহস্য রোমাঞ্চর দিকে চলে গেছে। মনে হয় বছরের শুরুটা, বাংলা বছরের শুরুটা যদি একটু হাসি, একটু মমতা মায়া, এই ধরনের আমাদের যে অনুভূতিগুলো আছে সেগুলোর ওপরে গল্প হলে হয়তো আমাদের তরফ থেকে একটা প্রচেষ্টা থাকে আর কি বার করার। তার মানে ওই মানুষের যে স্বাভাবিক প্রবৃত্তি, যেগুলো যে স্বাভাবিক আবেগ, সেইগুলোকে বার করে একদম একদম। রাজশ্রীতি, নববর্ষের জন্য লেখা কি একটু বিশেষ হয়? আপনিও তো ওই শিশু কিশোর সাহিত্য ভীষণ, আমি আপনার শিশু কিশোর সাহিত্যের বেশি বোধহয় ফ্যান বলা যায়, আর তাছাড়াও নারী কেন্দ্রিক প্রচুর লেখা রয়েছে, তো নববর্ষের জন্য যে লেখা, সেখানে কি আলাদা কোনো রকম বার্তা থাকে? এই ব্যাপারে চুমকি যেটা বললো আমিও একমত, তবে শুধু এটা ঠিকই যে কাগজ করতে গেলে তো কাগজ বিক্রির কথা ভাবতে হবে, তো এখন যেটা ট্রেন্ড ওই ভৌতিক অলৌকিক রহস্য থ্রিলার, সেটাকে না জায়গা দিলে চলবে না। এবং আপনিও মার্ডার মিস্ট্রি লিখে ফেলেছেন। লিখে ফেলেছি মার্ডার মিস্ট্রি, শুধু না, আমি এবার আমার নববর্ষতেই বেশি যা আমি কখনো লিখিনি, সেটা অবশ্য খানিকটা মেয়ে আমায় বলেছিল যে তুমি এরকম কিছু লিখতে পারবে না, এগুলো তোমার দ্বারা হবে না, চ্যালেঞ্জ। আমি একটা হরর বুক লিখেছি, মানে ওটা লিখতে গিয়ে আমার নিজেরই মনে হয়, আমি তো জানি যে এটা আমার জানার নয়, আমি এটা লিখবো না, বাট আমারও দেখার ছিল যে আমি পারি কিনা। তো লিখতে গিয়ে আমার নিজেরই মাঝে মাঝে এত ভয় লেগেছে, এত বমি পাচ্ছে, এত খারাপ লাগছে, মানে ওইগুলোই লোকে এখন বেশি পড়ে। প্রকাশক তো ভয়ঙ্কর খুশি, সে বলছে এই বইটা সমস্ত বইয়ের থেকে বেশি বিক্রি হবে, সে অ্যাডভান্স বলে দিচ্ছে। তো যাই হোক, আমি দেখলাম যে আমি পারবো চেষ্টা করলে, কারণ নিজেকে পরীক্ষা করার একটা ব্যাপার থাকে, তারপরে নিজের ভালো লাগা লেখা। আমার একটা ব্যাপার আছে, যে কোনো লেখা আমি দেখেছি আমি নেগেটিভিটিতে শেষ করতে পারি না, আমার লেখা সব সময় পজিটিভ নোটে শেষ হয়। তুমি তাই বলবে তো, মানে এটা, এবং সেখানে ওই কোমল প্রবৃত্তিগুলোকে ভীষণ ভাবে আপনি উজ্জ্বল করে ধরেন। যদি ভূতেরও গল্প লিখি আমি, সেই ভূতটাও খুব মিষ্টি একটা ভূত দাঁড়ায়, মানে ভয়ঙ্কর ভূত আমার কাছে আসে না। তো এটা আমার হয়ে যায়। নববর্ষের জন্য আমি দুটো গল্পই লিখেছি, দুটোই ওই রকমই, ওই ধরনেরই হয়েছে, শেষে গিয়েও একটা মিষ্টি জায়গায় শেষ হয়। আমার মনে হয় কিশোর শিশুদের জন্য যখন আমি ভাববো, এটাকেই বেশি প্রাধান্য দেওয়া উচিত। ওরা যেমন ভয় পেতে ভালোবাসছে, ভয় পেতে চাইছে, হ্যাঁ ভয় প্রথমটা দেখাই, তারপরে গিয়ে ভয়টাকে ভেঙে দিই, এরকম লেখা হলে মনে হয় ওদের যুগোপযোগী চাহিদাটাও মিটলো, আবার ওদের চারিত্রিক দিকটাও আমরা বড়রা মেনটেন করতে পারলাম। আমার এটা কাজ করে ভেতরে। এই যে নববর্ষের আড্ডা, কয়েক মাস বাদেই বাংলা সাহিত্যের পাঠকদের কাছে আর একটা বহু আকাঙ্ক্ষিত সময় আসে, পূজা বার্ষিকীর। এই যে সময়টা, এই যে আড্ডা, এই যে সবকিছুর মধ্যে কি ওই পূজা বার্ষিকীর একটা ঘন্টা বাজতে থাকে? একদম, পূজা বার্ষিকীর ঘন্টা তো অবশ্যই বাজতে থাকে, এবং পুজো
পুজো যে বছর যেমন পড়ে সে বছর আমাদের প্রকাশকদের যারা পূজাবার্ষিকী বার করেন তাদের কিন্তু বুক দুরু বাড়ে, কারণ এবছর যেমন সেপ্টেম্বরের শেষেই পুজো, তার মানে আমাদের নববর্ষ আর পুজোর মধ্যে খুব বিশাল কিছু সময় নেই। তার মধ্যে লেখাগুলো এসে যাওয়া চাই, তার ছবি, একটা বই বার করাটা একটা লেন্দি প্রসেস, ভালোভাবে বার করা এটা কিন্তু খুব সহজ নয়। সমস্ত জনকেই কোঅর্ডিনেটেড হতে হবে তবেই একটা বই সুন্দর করে বেরোয়। অবশ্যই ঘন্টা, এবার আমরা ঘন্টা একটু আগেই বাজিয়ে দিয়েছি কারণ পুজো একটু আগে, আর নববর্ষ থেকে তো সূচনা হয়ই, মাথার মধ্যে ঘুরতেই থাকে যে কটা লেখা এলো, আরো কতগুলো বাকি, তাদের তাগাদা দেওয়া, যারা চিত্রশিল্পী তাদেরকে তাগাদা দেওয়া, সকলেই ব্যস্ত থাকেন, তো সূচনা তো নিশ্চয়ই হয়। রাজশ্রীদিরও লেখা নিশ্চয়ই শুরু হয়ে গেছে পূজাবার্ষিকীর জন্য। হ্যাঁ, শুরু তো হয়েই গেছে, তবে একটা কথা চুমকি তুমি বললে না, আমি তোমার হয়ে বলে দিই। এই নববর্ষের দিন ওকে তো এমনি সবাই খুব ভালোবাসে, ও খুব ভালোবাসার মতন, কিন্তু নববর্ষের দিন ও অনেক বেশি ভালোবাসা পায় অনেকের কাছে, তো সেটা নিয়ে আমি খুব হাসি। এমনও অনেক লোক আছে আমি দেখি যে ওকে এত ভালোবাসছে যেটা হয়তো ভালোবাসাটা মেনটেন করা মুশকিল হয়ে যায়। ওটার সাথে আপনার প্রশ্নের যোগ আছে, হয়তো এবারটা বাকিটা আপনি বুঝে নিন। যাই হোক, এটা স্বাভাবিক, সবাই তো চায় না নিজেকে এস্টাবলিশ করতে। পূজাবার্ষিকীর লেখা, হ্যাঁ এবারে আমি দেখলাম সত্যি করে এবারে অনেক আগে থেকেই কিন্তু প্রকাশকরা বা সবাই চাইছেন, কারণ পুজোটা অনেক আগে, কোথাও এতটা ছিল না। এবার আমি জানুয়ারির মাঝামাঝি থেকে চিঠি পেতে বা রিকোয়েস্ট পেতে শুরু করেছি, অতএব লিখতেও শুরু করতে হয়েছে। তার মানে নববর্ষ পেরিয়ে আমরা এখন অপেক্ষা করতে পারি পূজাবার্ষিকীর জন্য। বইমেলা আর পুজোই দুই সময়ের প্রায় মাঝামাঝি একটা সময় করে নববর্ষ আসে। বই একদিকে যেরকম সাহিত্যের অগ্রগতির পথটা দেখাচ্ছে, অন্যদিকে তো বাজারটারও একটা ভীষণ প্রয়োজন রয়েছে। সেই বাজারটা না থাকলে নতুন নতুন প্রকাশনার সুযোগ আসবে না। বইয়ের বাজার এই সময় কিরম থাকে, বা নতুন প্রকাশনার জন্য কতটা উপযুক্ত সময় এই নববর্ষ? নববর্ষতে বইয়ের বাজার ভালোই থাকে। নববর্ষতে যেমন হালখাতা ব্যাপারটা থাকে, আমরা সেরকম পাঠকরাও বিষয়টা বোঝেন। তারা যে শুধু আসছেন এবং মিষ্টির প্যাকেট নিয়ে চলে যাচ্ছেন তা নয়, তারা কিন্তু একটি হলেও বই কেনেন এবং যথেষ্ট ভালো সাড়া পাওয়া যায়। কলেজ স্ট্রিট বই পাড়াটা তো খুব ছোট জায়গা নয়, প্রচুর প্রকাশক, এবং সবচেয়ে এখানে আমার বলতে ভালো লাগছে যে এমন প্রকাশনাও এখন এসেছে যারা কর্পোরেট জগতে চাকরি করতেন, তারা কিন্তু সেটি ছেড়ে দিয়ে বাংলা প্রকাশনা করেছে। হ্যাঁ, আমি নাম বলছি না, কিন্তু এরকম 2-3 জনকে আমি চিনি। এরকম অনেক ছেলে মেয়ে এসছে এবং খুব অল্প বয়সী ছেলে মেয়েরা প্রকাশনা করছে, মেয়েরাও করছে প্রচুর পরিমাণে। সেখানেই আমার বক্তব্য যে যদি এখানে কোনো লাভের ব্যাপার না থাকে তাহলে কেন তারা করবে? অজস্র ব্যবসার উপকরণ রয়েছে অনেক কিছু নিয়ে, বিশেষ করে এখন তো মেয়েদের শাড়ি জামা কাপড়ের যেভাবে সোশ্যাল মিডিয়াতে প্রচার হয় এবং যেভাবে তাদের বিক্রি, সেদিকে না গিয়ে যে এরা বইয়ে সাহিত্য নিয়ে কাজ করতে এসছে, এটা যেরকম খুব একটা আনন্দের এবং গর্বের বিষয়, তেমনি বাজার নিশ্চয়ই আছে, না হলে তো তারা আসতো না, চাকরি বাকরি ছেড়ে দিয়ে আসতো না। বাজার ভালোই থাকে, তবে সব ব্যবসারই, এটা তো একটা ব্যবসা বইয়ের, সব ব্যবসারই কোনো বছরের সময় একটু ঘাটতি যায়। সেইটা ধরো বর্ষার সময়টা। আচ্ছা, বর্ষাকালে কি হয়, এক তো বৃষ্টিতে মানুষ বেরোতে অসুবিধে, আর দ্বিতীয়ত কলেজ স্ট্রিট অঞ্চলে ভয়ঙ্কর জল জমে, সুতরাং ওইখানে বৃষ্টি হলে জল জমলে ন্যাচারালি পাঠক তো আসবেন না ওইভাবে, তো ওই সময়টা একটুখানি ঘাটা যায়। বাকি কিন্তু বছরের সব সময়ই একটা স্টেডি ফ্লো থাকে বই বিক্রির, পাঠকের পছন্দ অনুযায়ী বই তারা নিয়ে নেয়। বিক্রির মানে ঠিকমতো মার্কেটিং করতে পারলে, ঠিকমতো তার পাবলিসিটি করতে পারলে কিন্তু অবশ্যই বইয়ের ভালো বিক্রি আছে। অর্থাৎ নববর্ষ একটা খুব ভালো সময় বই বিক্রির ক্ষেত্রে। হ্যাঁ, নিশ্চয়ই। রাজশ্রীদির কাছে আবার ওই শিশু কিশোর সাহিত্যের কথা নিয়ে যাব। এই সময় আপনার কলম থেকে নিখাত শিশু সাহিত্য বা কিশোর সাহিত্যের এক ধারা বহমান রয়েছে আমাদের এই সময়টাতে দাঁড়িয়ে, যখন বিভিন্ন জায়গায় শুধু গোয়েন্দা গল্প বা ওই অলৌকিক ভূতের গল্প এই ধরনের গল্পটা বেশি দেখি। আপনি মনে হয় অনেকটা বেশি শিশু কিশোর মনের উপযোগী বা তাদেরকে গড়ে তোলার উপযোগী লেখা লেখেন। এটা এই সময় দাঁড়িয়ে কতটা চ্যালেঞ্জিং? বাচ্চাদের তো আমি ভালোবাসি, বাচ্চাদের প্রত্যেকটা মুভমেন্ট আমার দেখতে ভালো লাগে। এবারে আমি কখনোই মনে করি না যে বাচ্চারা কিছু বোঝে না। আমার মতে বাচ্চারা বড়দের থেকেও বেশি বোঝে। ওরা কিন্তু প্রতিটি কথা, প্রতিটি সব কিছু কিন্তু বোঝে এবং ওরা নিজেদের মতন করে ব্যাখ্যা করে। তো আমি যখন লিখি, আমি ওই বয়সটাতে ফিরে যাওয়ার চেষ্টা করি, ওই মানসিকতাটা টাচ করার চেষ্টা করি। সত্যি কথা, সেই সঙ্গে যুগোপযোগীও হতে হয়। এইবার একটা উদাহরণ দিই, তাদের বিজ্ঞান থাকতে হবে, তাদের কিছু শেখানোর জিনিস থাকতে হবে,
এবং তার মধ্যে সে যে ছেলে মানুষ, যে বাচ্চা আমরা যখন ছোট ছিলাম, আমরা যেমন ছিলাম, যে চাহিদা আমার ছিল, আজকের বাচ্চাটারও কিন্তু বেসিক্যালি সেই একই চাহিদা আছে, কিন্তু আমরা বড়রা সেটাকে অন্যভাবে মোল্ড করে দিতে চাইছি। এটা আমার বক্তব্য, আমি বলছি। যেমন কিছুদিন আগে চুমকিরি কাগজ, যেটা ও সম্পাদনা করে, এটা আমার একটা ধারাবাহিক বেরিয়েছে, ক্রায়োনিক রহস্য। ওটাতে ক্রায়োনিক্সটা একদম একেবারেই লেটেস্ট বিজ্ঞান, যেখানে মানুষের মৃত শরীরকে একদম হিমায়িত করে রেখে দিয়ে বহু বছর পরে তাকে আবার জীবন দান করা যায় কিনা এই নিয়ে গবেষণা চলছে বোস্টন ইউনিভার্সিটিতে, আরো বিভিন্ন জায়গায়। তো এটা ফ্যাক্ট। এই বিজ্ঞানটার উপরে বেস করে আমি একটা উপন্যাস লিখলাম। একটি বাচ্চা মেয়ে আছে, সেই মেয়েটি কিভাবে সেটাকে নিল, কিভাবে সে এটাকে ব্যাখ্যা করলো, তার নিজস্বতা তো চলে যাচ্ছে না। সে বাচ্চা মেয়ে, সে তো দৌড়ে গাছে উঠে পেয়ারা পাড়তেও ভালোবাসছে, বা মায়ের কাছে না অঙ্ক করে বকুনি খাচ্ছে, তাতে তার দুঃখ হচ্ছে, অথচ কেউ বিজ্ঞান ভাবনাটাকেও ছুঁতে চাইছে। আলটিমেটলি তার মধ্যে কি রিয়াকশন হলো। আমার লেখাটা আমি এটা চেষ্টা করি যে ডিজিটাল ব্যাপারটাও থাকুক, তার সাথে বাচ্চার ছেলে মানুষটাও থাকুক। এই দুটোর একটা সংমিশ্রণ যদি হয়, তাহলে বাচ্চারা ব্যালেন্সড ওয়েতে ভাবতে শিখবে। তাদের কল্পনার জগৎটাকে বাড়ানোটারও তো ভীষণ দরকার রয়েছে, কিন্তু সেটা ব্যালেন্সড থাকবে। ছোট্ট একটা প্রশ্ন করি এবার, এই যে আইনজ্ঞ হওয়া এবং লেখক সত্তা, এই দুটোর পাশাপাশি চলার যে পথটা, এটা কতটা দুরূহ? এই প্রশ্নটা না এতবার আমি সারা জীবনে সবাইকে বলেছি, সবাই খুব প্রথমেই অবাক হন। শুধু বাইরে নয়, আমি যখন কোর্টে যেতাম, আমি রিসেন্টলি রিটায়ার করেছি, তখনও উকিলবাবুরাও অবাক হতেন। আমার হয়তো কোনো লেখা বেরিয়েছে, তারা পড়েছেন, আগের দিন রবিবারে পড়েছেন, পড়ে সোমবারে এসে তারা বলছেন আপনি এই চাকরি করে কি করে এটা লিখলেন। এই জিনিসটা হয়। এবারে বলি, খুব অসুবিধে হয় না, একেবারে হয় না তা নয়। আমি যে চাকরিটা করেছি সেটা তো পুরো মানুষের জীবন নিয়ে, সেখানে কিন্তু অবজারভেশন থাকলে অনেক কিছু দেখা যায়। শুধু একটা মামলার কথা আমি বলছি না, একটা মানুষ, তার অনুভূতির প্রকাশ, তার রাগ, বিরক্তি, ভালোবাসা, সবই কিন্তু এজলাসে বসে বসে নজর করলে দেখা যায়। এবারে নিজের কল্পনা শক্তি দিয়ে সেটাকে আমি বাড়াতে পারবো। হ্যাঁ, কাজে ওটাকে যদি আমি লিখবো মনে করি, তাহলে আমি সেটাকে নিয়ে লেখায় একটা দাঁড় করিয়ে দেবো। এবারে চলার পথে অসুবিধা কতটা, হ্যাঁ অসুবিধা তো হয়েছে, প্রথম দিকে অনেকটাই অসুবিধা হয়েছে। গভর্নমেন্ট চাকরির কিছু রুলস থাকে, কিছু পারমিশন নেওয়ার ব্যাপার থাকে, এগুলোতে একটু আমাকে একটু শক্ত হয়ে লড়াই করতে হয়েছে। তারপরে আরো একটা যেটা থাকে, আজকে আমি চাকরিতে নেই, আমি খোলাখুলি বলতে পারি, বহু লোক আমার কলিগরা ভীষণ ভালোবাসেন, তারা আবার কিছু কিছু লোক তারা খুব দুঃখও পাচ্ছেন, যারা হয়তো, আমি সেটাকে খারাপভাবে নিইনি, যিনি দুঃখ পেয়েছেন তিনি আমার পেছনে টেনে ধরার চেষ্টা করছেন। আমি এইটা ভেবেছি যে ওই টেনে ধরার যখন চেষ্টা, তখন আমাকে সেটা ছাড়িয়ে ওপরে উঠতে হবে, তাতে আমার উপকারই হলো। হ্যাঁ, কিন্তু এই একটা সংঘাত লেগে থাকে, কিছুটা হলেও মনের মধ্যে কনফ্লিক্ট আসে। একসময় ভেবেও ছিলাম যে চাকরি ছেড়ে দেবো কিনা। আমার হাজবেন্ড ভীষণ হেল্পফুল, উনি আমাকে মনে জোর দিয়ে গেছেন সব লেখাটা ছাড়বে, কিন্তু চাকরিটাও বা কেন ছাড়বে, তুমি নিজের ক্ষমতায় পেয়েছো। লড়াইটা থাকে। শুরুর দিকে 10 বছর মতন আমাকে অনেক ফেস করতে হয়েছে। লোকে ধরে নেয় যে এই একটা সুন্দর প্রেমের গল্প লিখছে, সে তাহলে কি করে এই একটা কঠিন অর্ডার দেবে, কি জাজমেন্ট দেবে। এইটা কিন্তু আমি জানি না পুরুষ লেখকদের বা পুরুষ যারা চাকরি করেন তাদের ফেস করতে হয়েছে কিনা, আমাকে কিন্তু অনেক ক্ষেত্রে হয়েছে। কিন্তু আমি প্রমাণ করতে পেরেছি যে না, দুটো দিকেই আপনি সফল হতে পারেন। হ্যাঁ, ওইটা খুব সত্যি কথা। মনের ভেতরে অনেকগুলো ঘর আছে, সুইচ অফ অ্যান্ড সুইচ অন করো, এটা খুব সত্যি কথা। আমি যখন এজলাসে থাকবো তখন আমি এজলাসই দেখবো, আমি পরে চিন্তা করব, পরে সেটাকে যখন আমি লিখবো তখন আমি লিখবো। আমাদের কি হয়, আমাদের জাজমেন্ট গুলো ওপরে যায়। আমার বিচার যদি পছন্দ না হয়, সে হাইকোর্টে যাবে, হাইকোর্টে পছন্দ না হলে সুপ্রিম কোর্টে যাবে। তো বহু জাজমেন্ট ওরকম হাইকোর্টে গেছে, হাইকোর্ট আমারটা কনফার্ম করে পাঠিয়েছেন। লড়াই একটু ফেস করতে হয়েছে, বাট আই এনজয়েড দ্য, এবং সেই লড়াইটা সাফল্যের দিকেই নিয়ে গেছে। হ্যাঁ, আমি খুশি, আমি পেরেছি, আমি যেটা লিখতে চেয়েছি সেটাও পেরেছি, আমি যেটা করতে চেয়েছি শেষ দিন অবধি চাকরিটাও করতে পেরেছি সাফল্যের সাথে। আমাদের অনুষ্ঠানের সবচেয়ে দুঃখের বিষয়টা হচ্ছে, আড্ডা যখন সবচেয়ে বেশি জমে ওঠে সেই সময় তাকে ইতি বলতে হয়। সময়টা শেষ হয়ে গেছে, নতুন বছর তার পথ চলা শুরু করে দিয়েছে। কামনা তো একটাই থাকে, সে পথ যেন সুন্দর হয়ে ওঠে এবং সেটা সকলের জন্য। চুমকিদি, রাজশ্রীদিকে আবারও অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা আকাশবাণী স্টুডিওতে আসার জন্য। আড্ডাটা না ফুরোলে তো খুবই ভালো হতো, কিন্তু সময়ের চাহিদা এটাই। নতুন বছরে চাইবো যে প্রকাশক হিসেবে, লেখিকা হিসেবে এবং আপনি আপনার লেখিকা সত্তা দিয়ে সাহিত্যকে আরো সমৃদ্ধ করে তুলুন। তোমাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমিও সকলকে জানাই নতুন বছর ভালো সকলের কাটুক এবং সবাই সুস্থ থাকুন। নমস্কার।